ঢাকা দিল্লির মধ্যে উত্তেজনা প্রশমন চায় বন্ধু রাষ্ট্রগুলো। কি সাংঘাতিকতা! আবার এই বন্ধু রাষ্ট্র, আমাদের আবার বন্ধু রাষ্ট্র কি? আমাদের তো একটাই বন্ধু রাষ্ট্র ছিল, ইন্ডিয়া। এটা কই? কই না, ইন্ডিয়া না তো। তাইলে বন্ধু রাষ্ট্র কারা? কই জাপান, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপ। কি সাংঘাতিকতা! বাদ থাকলো কে? এরা সবাই আমাদের বন্ধু। বাইরে বাইরে বাইরে। এই রিপোর্টটা ছাপা হয়েছে সমকাল পত্রিকায়। সমকালে আজাদ সাহেব খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এইবার একটা খোলে আম ইন্ডিয়ার পক্ষে দাঁড়ালে আমার করতে হবে, অনেক হয়েছে ভাই, আর সহ্য করতে পারছি না। আপনারা দেখছেন প্রথমত ডেইলি স্টার জ্বালায় দেওয়াকে কেন্দ্র করে যে জোশটা উঠছে, এটা বড় কুতু বলেন উনি নোয়াব, সংবাদপত্রের মালিক সমিতি আছে একটা, নোয়াবের মিটিং উনি বলছে এই আগামী মাসের 15 তারিখ মধ্যে বিরাট একটা সমাবেশ করবেন উনি। বুঝতে পারছেন কিরকম অ্যাগ্রেসিভ হয়ে আসতেছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ ওপেনলি খোলে আম এটা নেমে পড়ছে। এই রিপোর্টটাও আসলে খোলে আম আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার একটা উদ্যোগ বলতে পারেন। তার চেয়ে বড় ইমিডিয়েট যেটা সবসময় থাকবো আবার, সেটা হলো ইন্ডিয়াকে বাংলাদেশে খুব বন্ধু বানিয়ে দেওয়া। ইন্ডিয়া বা ওই যে তার বাসায় ঢাকা দিল্লির সম্পর্কে যে ঘাটতি হয়েছে, উত্তেজনা তৈরি হয়ে গেছে, এটাকে ছাড়াই করে ইন্ডিয়ার সাথে ভালো বন্ধুত্ব করা দেওয়া, এবং সেই বন্ধুত্ব যেন আবার ফিরে আসে সেটা করার জন্য নাকি চারটা মাতবর দেশ খুব আগ্রহ হয়ে গেছে। এটা দাবি এই পত্রিকাটা এই রিপোর্টের মাধ্যমে। ওকে, পরে বক্তব্যগুলো দেখেন। অ্যাগ্রেসিভ। আপনারা জানেন আমি ইউনুসের ক্রিটিক, কিন্তু ইউনুসকে যখন ইন্ডিয়ানরা গালি দিতে আসে তখন আমি ইউনুসের পক্ষে থাকার চেষ্টা করি। দেখেন প্রথম বাক্য লিখছে কি রিপোর্টে, ইউনুসের দায়িত্ব নেওয়ার পর থেকেই নাকি বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো হচ্ছে না, মানে পুরা দায় হলো ইউনুসের। বন্ধু রাষ্ট্র ছিল না হাসিনা 16 বছর, তার মানে সে বন্ধু রাষ্ট্রের জায়গায় দাঁড়ায়। বন্ধু রাষ্ট্রের ধারণাটা ইন্ডিয়ান দালালির জায়গায় দাঁড়ায় যদি আপনি দেখেন, তাহলে তো ইউনুস আসার পর সম্পর্কটা নষ্ট হয়ে গেল বলবেন। কিন্তু ফ্যাক্ট ছিল ইউনুসের এই দালালি করার কি সম্ভব ছিল? আপনারা ইউনুসকে দায়ী করতেছেন যে ইউনুসের কারণে হিন্দু নির্যাতন হচ্ছে, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বলেন নাই? ভাতে মারতেছে, পানিতে মারতেছে, আমি ফেনীর পানি ছেড়ে দিছি। ফেনী শুধু ফেনীর একার না, ফেনী চাকলনাইয়া তো বটেই, আশেপাশে 2 ডিস্ট্রিক্ট ইনক্লুডিং চিটাগাং পর্যন্ত এই বন্যার পানি ওখানে করছে। তো এই অবস্থায় ইউনুস প্রথম থেকে চেষ্টাও করছে ইন্ডিয়ার লোকে ভালো প্রার্থী করে রাখবে, কিন্তু পারে নাই। কিন্তু একই সঙ্গে সে চেষ্টা মানে লোকগুলোকে যে উদ্ধার করবে, উদ্ধার করা একটা বিরাট হেডেক হয়ে গেছে। দেখেন আপনি ওই সময় চিটাঙে শিপইয়ার্ডে যারা ছোট বোট বানায়, মোটর বোট, তারা ভাড়া দিচ্ছে, ধার দিচ্ছে সরকার, তো আপনারা ভলেন্টিয়ার দেন, আমরা জাহাজ দিব। এই জাহাজ ট্রাকে করে করে ছোট জাহাজগুলোকে নিয়ে যাওয়া হয়েছে ফেনীর ঘাটে, এবং সেগুলো দিয়ে তারা উদ্ধার তৎপরতা চলে। এই বন্যার পানিতে আটকে থাকা বা ডুবে থাকা লোকগুলাকে উঠে এনে নিয়ে আসছে। এইটার জন্য টিএসসিতে যে পরিমাণে চাঁদা উঠছে, বাংলাদেশের হিস্ট্রিতে এরকম চাঁদা স্বেচ্ছায় মানুষ তার জমানো টাকা দিয়ে গেছে, গরিব মানুষের টাকা দিয়ে গেছে, কিন্তু সব আপনাদের স্মৃতিতে আছে, মনে করে দেখেন তো মনে পড়বে। শুধু তাই না, ইন্ডিয়ানরা দাবি করা শুরু করছে যে ইউনুস হলো একটা ইসলামী জঙ্গি, রেডিক্যালিস্ট। ওনার প্রশ্রয়তে ইসলামী রেডিক্যালিজম বাড়ছে। এই জন্য তারা ইসকন, চিন্ময় এগুলো ছাড়ে নাই। ইসকন দীক্ষা, চিন্ময় দীক্ষা যদি ইউনুস সাহেব কিছুই না বলে চুপ থাকে, তাহলে কি খুশি হতেন আপনারা? তবু তো উনি চেষ্টা করছেন কিছু না বলতে। চিন্ময় ধরা পড়ার পরে প্রথম অন্তত 6 মাস তার নামে কোনো সুনির্দিষ্ট মামলা দেওয়া হয়নি, দানে পানি করে চালা দিয়েছে। ইভেন সে অ্যারেস্টেড, তাও সুনির্দিষ্ট মামলা নাই। ততদিনে কিন্তু ওই যে চিটাগাং আদালতে পিপিকে খুন করে ফেলা হয়েছে, মাইরে পিটায় নির্মম ভাবে খুন করছে তাকে। এরপরে প্রেশার ক্রিয়েট হয়েছে তার উপরে,
তখন সে মামলা দিচ্ছে চিন্ময়ের নামে। কিন্তু ইন্ডিয়া এটাকে কি করে দেখে গেছে, ইউনূস হলো জঙ্গি। কিন্তু এই যে কি বলতেছে, ইউনূসের জন্য নাকি ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়ে গেছে। তাহলে এই ভাষ্যটা যে কমপ্লিটলি একটা রয়ের ভাষ্য, একদম খাস স্ট্রেট কাট আমি বলতেছি, এটা রয়ের ভাষ্য। ইভেন ইন্ডিয়ার কোন একটা এটা সেটা পত্রিকার ভাষ্য না, এটি রয়ের ভাষ্য। ইউনূসের জন্য বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক খারাপ হয়ে গেছে, এই কথাটা যে বলে এটা রয়ের বক্তব্য। এই কথাটা এখানে লেখা হয়েছে রিপোর্টের প্রথম বাক্যে। ইউনূসের দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকে। দেখেন, এই যাবৎকালের সবচেয়ে খারাপ অবস্থা পার করেছে সে সময়। এখনো ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন বন্ধুরাষ্ট্র মহল। তাহলে কারা বন্ধুরাষ্ট্র তো বুঝে নেবেন। তবে এখনো পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কথা বলেছে চারটা দেশ, না চারটা রাষ্ট্র না, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন মানে বুঝছেন, ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে 28টা রাষ্ট্র আছে। তো এই চারটা যে তারা বলেছে তার মধ্যে কেবলমাত্র 2টা, জাপান আর রাশিয়া, এটা নিয়ে মুখ খুলছে। আচ্ছা দেখি আমরা কারা এরা, কি জন্য মুখ খুলছে। জাপান, এটার ইন্টারেস্ট কি? এটার ইন্টারেস্ট হলো বাংলাদেশের উপর দিয়ে করিডোর দিবে। এই যে শেরপুর দিয়ে আমাদের এই ফয়সাল পলাই গেছে, হাদির হত্যাকারী যেখান দিয়ে পালাইছে, ওটা হলো শেরপুর। ওটাই হলো ইন্ডিয়া দিয়ে করিডোর নেওয়ার জায়গা হলো ওইটা। শেরপুর দিয়ে ওখান দিয়ে ঢুকিয়া হিলি দিয়া ইন্ডিয়া চলে যাবে। এই পুরোটা রাস্তা বানানোর জন্য প্রজেক্টটা দিয়েছিল জাপানিজ, কারণ এটা ইন্ডিয়ানদের পক্ষে মুরদ নয়। আর ততদিনে হাসিনা বুঝাই দিচ্ছে, ভাই সাহেব আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা আর কত বাংলাদেশের নামে লোন নিয়ে আপনাদের জন্য রাস্তা বানাই দিব, এটা আর হবে না। এই এত বড় লম্বা প্রজেক্ট, এটা আপনারা একটা ব্যবস্থা করেন। এইটারই ব্যবস্থা নিয়েছিল আসলে জাপান, আগায় চলে আসে, হ্যাঁ খুব লাভ আমার। সে করছে কি, ইন্ডিয়ার অংশের ভিতরে রাস্তা বানাই দিচ্ছে, ওরাও কিন্তু জাপানিজ প্রজেক্ট, আর বাংলাদেশের অংশের ভিতরে রাখছে আবার। কিন্তু কোথাও বলে নাই এটা যে আসলে ইন্ডিয়াকে করিডোর দেওয়ার প্রজেক্ট। এই করিডোর প্রজেক্টটা চলতে গিয়ে যখনই হাসিনা পড়ে যায়, এটা মাঝপথে বন্ধ হয়ে গেছে কাজটা। ফলে সে এখন চুমকায় উঠতেছে যে ভাই আপনি আমার কি হবে, এতগুলা টাকা ডাইলাইছি, লোন ফেরত তো দিবে না কেউ। এইটা হলো জাপানের মাথার সবচেয়ে বেশি ক্যারা। না ওটুকু ভাববেন না, এর ভিতরে আরো বড় ক্যারা আছে। এটার লম্বা প্ল্যানটা ছিল পিছনে, যেটা আদা বলে আদা বলে না। সেটা হলো এই 7 ভাইকে যখন ওরা বাকি ইন্ডিয়ার সাথে আলাদা একটা যুক্ত হওয়ার লাইন দিবে, শুধু তাই না, নর্থ ইস্টের এই 7টা রাজ্যকে পোর্ট সুবিধা দেওয়ার জন্য জাপানিজরা এই যে মাতার বাড়িতে পোর্ট বানানোর গল্প দিতেছে। কেন বলছি তাই একটু পরে বলতেছি। এই পোর্ট তারা ইউজ করবে, ডিপসি পোর্টটা, ওই 7 ভাই। এইটা হলো সেইটার লক্ষ্যে কেবলমাত্র রাস্তা বানানোর কাণ্ডটা এখানে চলতেছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। মাতারবাড়ির প্রজেক্টে কেন বললাম এটা তথাকথিত, মাতারবাড়ির প্রজেক্টটা আলাপ শুরু হয় 2007 সাল থেকে, 7/11 পরে পরে। ইন্ডিয়ানদের প্ল্যানটা খেয়াল করে দেখেন, 7 সালে সে প্ল্যান করতেছে 7 ভাইকে এই ডিপসি পোর্টটাকে ব্যবহার করতে দেবে বাংলাদেশের উপর দিয়ে। এই জন্য মাতারবাড়ি করা হয়েছিল, মানে নাম দিয়ে মেলা কিছু। ফাইনালি কি হলো, এটা বিদ্যুৎ প্রকল্প হয়ে গেছে। এটা বিদ্যুৎ প্রকল্প হিসেবে ঠিক আছে, কিন্তু ব্রিজ ডিপসি পোর্ট না। ফাইনালি কি হয়েছে, ওই বিদ্যুৎ প্রকল্পের ভিতরে কিন্তু বাইরে থেকে কয়লা নিয়ে আসে, কয়লার জাহাজটা ডিপসি পোর্টে যদি নামে তাহলে তার আবার পোর্ট জাহাজ বদল করে ছোট জাহাজ আনতে হবে। ওইটারই কাণ্ড কারখানা হয়েছে এটা। এখন সেই জন্যই ওখানে বিদ্যুতের প্ল্যান্ট আছে, আর সেই গল্পটা এখনো চলতেছে মাতারবাড়ি ডিপসি পোর্ট। কিন্তু জাপানিজরা নিশ্চিত হইতে চায় যে এই যে আমি রাস্তা বানাইতে গিয়ে তো ধরা গিয়ে গেলাম, আমরা পোর্ট বানানোর পরে যদি বাংলাদেশ রাজি না হয়, বাংলাদেশ ইন্ডিয়া যে হাসিনার মতন, হাসিনাকে বসায় রাখা 15 বছর যে শাসন করছে ইন্ডিয়ানরা, সেটা কি থাকবে? এই যে না থাকে তাহলে কি হবে? এখন যে দেখা যাচ্ছে এটা আনসার্টেন হয়ে গেছে। তাই জাপান এখন তার সোল ইন্টারেস্ট যে ইন্ডিয়া বাংলাদেশকে আবার আগের মতন দখল করে রাখুক, আধিপত্য না, শুধু একের দখল করে রাখুক, তাইলে আমার মাতাবাড়ির প্রজেক্টটা সফল হয়। এবার বুঝছেন জাপান
আগ্রহটা কোথা থেকে? জাপানিজের এক্সপেকটেশন হলো যে বাংলাদেশ ভারতের সম্পর্কটা গত 16 বছরের মতো ফিরে আসুক, তাইলে আমরা ওখান থেকে কুড়ে কুড়ে করে করে খাবো। দেখেন এর ভিতরে একটা শব্দ আছে, কেউ বুঝে না যে এটা, এই শব্দটার অর্থ কি। জাপানের রাষ্ট্রদূত 24 সালে বলতেছিল জাপানের অবাধ ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিকল্পনা। এটা কি জিনিস? ভারত অবাধ ও মুক্ত, আচ্ছা এই শব্দটা কেন? প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মণিপুর, এটা কি বুঝছেন না? বাংলা লিখছে তো এই জন্য বুঝতেছেন না, ইংরেজিটা বলি তাহলে বুঝবেন। এটাই হলো কোয়াড ছিল না, কোয়াড, 4 দেশের কোয়াড, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এইটা এই যে দেখেন ইংরেজিতে বললাম এখন সময় চিন্তা এটা, কিন্তু বাংলায় বলছি দেখেন ইন্দো প্যাসিফিক, এই তো ভারত ও প্রশান্ত মহাসাগরীয় যে পরিকল্পনা, স্ট্র্যাটেজি, যুদ্ধ কৌশল, এবং সেটা এই যে অবাধ ও মুক্ত, এই শব্দটা কেন সামনে দিচ্ছে কেন? এটা কারণ হলো আমরা ইন্ডিয়া, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, আমরা হলাম মুক্ত দুনিয়ার দেশ, আর মুক্ত দুনিয়ার বিপক্ষের দেশ হলো চীনারা মুক্ত দুনিয়া দেখতে চায় না। সুতরাং আমরা আবার চলাচলে বিশ্বাস করি, আমরা মুক্ত দুনিয়ার দেশ, আমরা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি করি। সো মাতার বাড়ি বাংলাদেশের উপর দিয়ে করিডোর না, এগুলো সব ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ। আমরা সেই প্রজেক্টটা ফিরিয়ে আনার জন্য এটা দরকার। তাহলে আমরা জাপান বাংলাদেশের কত বড় বন্ধু, বুঝছেন? এবার নিশ্চয়ই অনেক বড় বন্ধু, বুঝছেন নিশ্চয়ই। তো জাপান ওয়েট করে বসে আছে ওই দিনটা আবার ফিরুক। সেইখানে তার কাছে মনে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কটা আবার আগের জায়গায় ফেরত আসুক। মানে আগের জায়গায় মানে হাসিনা আমলের মতন 16 বছর যেভাবে ইন্ডিয়া আমাদের গাড়ির উপরে দাঁড়ায় ডিক্টেট করছে, হাসিনা তোকে ক্ষমতা রাখবো, আমি যা চাইবো দিবি, হয়েছে এখন। তাহলে বন্ধু রাষ্ট্রগুলা, যে 4 বন্ধু রাষ্ট্রের কথা বললো, এটা কাদের কথা বুঝতেছে? আসলে আলোটা ফুটছে এখন, বোঝা যাচ্ছে না? এইটা করতেছে সমকাল, বোঝা গেল? তাদের এখনো খায়েশ হলো সেই জায়গায় যাবে, কিন্তু একটা অসুবিধা হয়ে গেছে। অসুবিধাটা হলো এই যে ট্রাম্পের আমলে এগুলো কিছু হইতেছে না। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি প্রজেক্ট পানির নিচে, এটা হোয়াইট হাউসে ঢুকতে পারে না। এটা আপনার আগেকার তাদের আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয় বা তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় এগুলো আলাপ হইতে পারে বরঞ্চ, যখন এর ফাইলটা, রিকোয়েস্টেড ফাইলটা প্রেসিডেন্টের হাউসে অর্থাৎ হোয়াইট হাউসে পাঠানো হয়, প্রেসিডেন্টের হাউসে এটা নিয়ে ডাস্টবিনে ফেলা দিয়ে দেয়। ট্রাম্পের আমলে এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা হচ্ছে তার উইক পয়েন্টে। তার মানে এইটাকে নিয়ে উস্কাই যে রিপোর্টটা করছে, সে হলো ডেমোক্র্যাট, সে হলো প্রো ইন্ডিয়ান না, পুরাপুরি রয়ই আসলে প্রো ইন্ডিয়ান না, ওরা প্রো না, ওটা ইন্ডিয়ানই আসলে। তো সেই জায়গায় দাঁড়ায় এটা লিখতেছে, স্বপ্ন দেখতেছে তাদের আবার ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক ভালো, মানে আবার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ধারণাটা ফেরত আসা, ইন্ডিয়ার রমরম মানুষ তত্ত্বই হবে তাহলে। আচ্ছা, এর সাথে এবার জুড়ে দিছে এবার রাশিয়াকে কেন? রাশিয়া বলতেছে মস্কো দিল্লির বৈঠকে তো আমরা শ্রীলঙ্কা, মিয়ানমার ও বাংলাদেশ নিয়ে কথা বলেছি। আমরা বেশি হয়ে গেল না খজিন সাহেব? খজিন আসল রাষ্ট্রদূত বাংলাদেশের। এই যে এখানে মিয়ানমার বলছেন, হ্যাঁ বোধেন মিয়ানমার, চীনের হুকুম ছাড়া মিয়ানমার নিয়ে কথা বললেন না, ফালতু। চীনের হুকুম ছাড়া মিয়ানমারের পাতাও বলবেন। এমনকি যে আরাকান মারাইতেছিলেন না, আরাকানকে করিডোর দিয়ে দিবেন আপনারা। কলি সাহেব যে খুব ঝাঁপাই পড়ে আসছিল, আছে এখন ওই আলাপ কই গেছে? আরাকান আর্মিকে করিডোর দিবেন, আসেন না, গেছে নাকি এখন আছেন? তাইলে ওই ব্যাপারটাও আমেরিকান প্রজেক্ট কাজে লাগে নাই। আর ট্রাম্প এসে বলতেছে ওটার ভিতরে আমি নাই, আমার আরাকান করিডোর দিবেন না দিবেন ইন্টারেস্টেড না। আর চীনারা হুমকি দিয়েছে আমাদের ওয়াকার একটু হালকা পাতলা আলো করতে গেছিল যে আমাদের বর্ডারের জেলেদেরকে ধরে নিয়ে যান, বাইসা এটাকে কি করতেছে। চীনারা বলতেছে এখন আইছে আমাদের কথা করতে, হ্যাঁ তোমরা আরাকান মানাইতে গেছিলাম না,
তোমরা আমেরিকান আর্মির সাথে আরাকানদের তোমাদের দেশে ভূমিতে বসে দুজনে মিট করে দিছে, মিটিং করতেছে। আমরা এগুলো বুঝি না? হ্যাঁ, এগুলা তোমরা করবো আরাকানদের ব্যাপারে। আমরা যে ওরা এখন মারছে কেন, ধরছে কেন, এটা আমার কাছে বিচার চাইবে, এটা হবে? তো আমেরিকার কাছে চাও। তুমি এটা কেমনে দাও তোমার দেশের ভূখণ্ডের মধ্যে তাদের সাথে কথা, একসঙ্গে কথা বলার, আমেরিকান আর্মির সাথে? কেন আরাকান আর্মি কেন কথা বলবে? সার কথা হলো এই যে মিয়ানমারের প্রসঙ্গে চীনকে বাদ দিয়ে কোনো আলাপের এটা ফাইনলা বসে তো বলে লাভ নেই। বাস্তবতা হলো এটা বালা না মন্দ, ন্যায় না অন্যায়, এগুলো পরে। প্রথম কথা হলো যে আপনাদের কারো মুরুদ নেই আসলে এ নিয়ে কোনো কথা বলার। ফলে রাশিয়ানরা বেশি লাফাচ্ছে, যদিও ঘুরে ফিরে তাদের লাফানিটার ভিত্তিটা কিন্তু আবার এই চীনের কাঁধে বন্ধুরকে। এনিওয়ে, এগুলো করেন, ফালতু কথা ছড়ে লাভ নাই। লাস্টে কথা একটা লিখছে এই রিপোর্টের মধ্যে, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, তার অফিস আছে একটা, তারা বলছে যে তারা কিন্তু উল্টা কথা বলছে। নয়াদিল্লির বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তি ইউনুসের উপরে খুব। দেখেন, ক্রাইসিস গ্রুপ কিন্তু আগে আপনাদেরকে ধারণা দিয়েছি ক্রাইসিস গ্রুপ সম্পর্কে। এর কারণে পশ্চিমাদের সঙ্গে ইউনুসের এরা বুঝতে চাচ্ছে না ইউনুসের সাথে পশ্চিমাদের মানে আমেরিকানদের যে সম্পর্ক আছে এটা তো অনেক লম্বা আছেই। তো সেটার জন্য ইউনুসকে দায়ী করে তো লাভ নাই, ওটা দায়ী করে সে ছুটবে না। বাট ফ্যাক্টস হলো যে ইউনুসকে এখন ট্রাম্প কিন্তু কোনো সুবিধা দিয়ে দিচ্ছে না। ইউনুসের সম্পর্কগুলো সব ডেমোক্রেটদের সাথে, আর ডেমোক্রেটদের এখনকার কোনো ভাগ নেই ট্রাম্পের জমানায়। এটা হচ্ছে বটম লাইন। ফলে এই খায়েশ এবং খায়েশের ভিত্তিতে একটা রিপোর্ট লিখে দিল, ইন্ডিয়া বাংলাদেশ যদি আবার আগেকার মতো সম্পর্কে বেড়ে যায়, এইগুলো কথার কোনো মানে নাই। এগুলো দালালি, বোধ রাশিয়া এবং জাপানের দালাল। আর সেই সাথে ফাঁক দিয়ে উকি মারতে চাচ্ছে আমেরিকার নাম করে, যেটা এরা আমেরিকান, এটা হলো ডেমোক্রেটরা। ডেমোক্রেটদেরও তো এখন বেল নাই। এই ফাঁকে আসছে ইউরোপিয়ান, ও তো আসছে দুইটা পয়সা যদি পাওয়া যায় ফাঁকে, আমি একটু খাইলাম। কিন্তু ফ্যাক্টস হলো ট্রাম্পের এই জমানায় ট্রাম্প মনে করে, ট্রাম্পের আমেরিকা মনে করে ইউরোপিয়ান ইউনিয়ন আমার এনিমি। মনে রাখবে, দুজনাই কিন্তু আটলান্টিক মহাসাগর দুপারের দেশ। এই প্রথম ট্রাম্প আবার ফিরে কথাটা বলছে যে আমরা এই কলোনি মাস্টারদের বিরুদ্ধে লড়বো। এটা কবেকার কথা? আমেরিকানরা কখন কলোনির বিরুদ্ধে কথা বলতেছে? এই কথাগুলো হলো আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময়ের আশেপাশে, পরবর্তীকালে, মানে স্বাধীন হচ্ছে তারা 1776 সালে, তার আশেপাশের সময়ের বক্তব্য ছিল এগুলা। সেই কথাকে তুলে নিয়ে আসছে মনরো ডক্ট্রিন, যেটা বলে ওই ডক্ট্রিনটাই হলো আসলে ইউরোপের কলোনিয়ালিজমের বিরুদ্ধে। আমরা কাউকে কলোনি করতে দেবে না, দুনিয়া থেকে কলোনি উচ্ছেদ করতে হবে, এই নীতিটা হলো মনরোর বক্তব্য। সেইটা ফেরত নিয়ে আসছে এখন ট্রাম্প। অর্থাৎ সে এই প্রথম আবার সেকেন্ড ওয়ার্ল্ডের পরে এই প্রথম ইউরোপিয়ান ইউনিয়নের সাথে জুড়বে যাবে, ঝগড়া করবে। আর ওরা এখনো আছে ইউরোপিয়ান সাথে নিয়ে বাংলাদেশে বন্ধু রাষ্ট্র বানাইতেছে। বুঝলো? এতে গল্পের কোনো পালপিন আছে, তাইলে বাস্তবতা আর এই গল্পের সাথে কোনো সম্পর্ক নাই। এক্সপেকটেশন আছে, যেন সবাই ধরে নিচ্ছে এটা হলো 2000 সালের আগের যে শতক ছিল, সেই শতকের আলাপের বোধ আমরা এখন আছি। এটা 2025 সাল ভাই। এই পুরান গল্প, যে গল্প ড্যামেজ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ওই আলাপ এখন লাভ আছে? কাজে সমকালের একটু আক্কেল জ্ঞান হওয়া উচিত। ইংরেজিতে তারা কি লিখে দিচ্ছে সেটা অনুবাদ দিয়ে বাংলাদেশের রিপোর্ট বানাইলে কাজ হবে না। আপনারা আরো বেশি করে ইন্ডিয়ান দালাল হিসেবে পরিচিত হবে। ইউনুসের নামে যতগুলাই কালি লাগান, এই কালি উল্টা ইউনুস আপনার গায়ে ঠুকে দিন। সময় থাকতে ভালো হয়ে যান। হাসিনাকে ফেরত আনার স্বপ্ন এটা বাদ দেন। থ্যাংক ইউ।